আজকে পড়ব কোষের জিইআরএল সম্বন্ধে। জিইআরএল বলতে জি ফর গলগি বডি, ইআর ফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাংলাতে এন্ডোপ্লাজমীয় জালিকা, এল দিয়ে লাইসোজোম। তাহলে জিইআরএল এদেরকে কেন বলা হয় কারণটা একেবারে শেষে গিয়ে বলবো। তো যাই হোক, কোষের এই যে অঙ্গাণু তিনখানা, ইআর এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বডি আর লাইসোজোম, এদেরকে একত্রে বলা হয় জিইআরএল। এরা একটা সিস্টেম হিসেবে কাজ করে। তো প্রথমে পড়তে হবে ইআর কী জিনিস। ইআর মানে এন্ডোপ্লাজমীয় জালিকা, নাম শুনেই বোঝা যাচ্ছে যেটা জাল জাল আকারে থাকে। তো এই এন্ডোপ্লাজমীয় জালিকা দু ধরনের হতে পারে, একটা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা আর একটা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। যেটা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা তার উপরে কোনো রাইবোজোম থাকবে না, আর যেটা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা তার উপরে রাইবোজোম নামক দানা থাকবে। তো তাহলে একটা ধরো এই স্মুথটা, এটা এই সারফেসটা স্মুথ আছে, এর উপরে যদি আমি জল আর বালি একসাথে দিয়ে দিতাম, তারপরে এইভাবে হাত নিয়ে যেতাম, স্মুথ লাগতো না। তো তাহলে অমসৃণ মানে যখন এই এন্ডোপ্লাজমীয় জালিকার উপরে রাইবোজোম বলে দানা আছে, তার মানে এই ছবিতে ঠিক এই জায়গাটা হচ্ছে যে এন্ডোপ্লাজমীয় জালিকা যেটা অমসৃণ সেইটাকে দেখানো হয়েছে। এর উপরে যে নীল নীল ডটগুলো আসলে কি রাইবোজোম। আর এই পুরো জিনিসটাকে কি বলা হবে? অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। ইংরেজিতে কী হবে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই জন্য পুরো নাম এই শর্টে কী বলা হয়? RER। আচ্ছা, তাহলে এটা কোথায় থাকে? নিউক্লিয়াসের কাছাকাছি থাকে। এই যে কোষটা পুরোটা আঁকিনি, এখানটা নিউক্লিয়াস, তার পাশেই থাকে এই এন্ডোপ্লাজমীয় জালিকাগুলো যেগুলো অমসৃণ। আচ্ছা, আর নিউক্লিয়াস থেকে অনেক দূরে কোষের সাইটোপ্লাজমের দিকে থাকে SER, পুরো নাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ মানে মসৃণ, তাহলে এগুলোর গায়ের উপর কোনো ওই রাইবোজোম নামক দানা থাকে না, যার জন্য নাম হয়েছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা। তো তাহলে ইংরেজিতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এবার এদের দুজনের কাজেরও পার্থক্য আছে। তাহলে প্রথম পেলাম অবস্থানের পার্থক্য রয়েছে, একজন রয়েছে সাইটোপ্লাজমের দিকটায় ঘেঁষে, একজন রয়েছে নিউক্লিয়াসের কাছে ঘেঁষে। আচ্ছা, আরও কি হয়? যেটা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, তার ক্ষেত্রে গায়ে রাইবোজোম লেগে আছে, এক্ষেত্রে গায়ে রাইবোজোম লেগে নেই। তারপর যেটা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, সেটা সাধারণত প্রোটিন তৈরি করে। এই যে প্রোটিন লিখেছি, হ্যাঁ, তাহলে প্রোটিন তৈরি করে, এটা প্রোটিন তৈরিতে সাহায্য করে কোষকে। আর যেটা মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, সেটা কী করে? লিপিড জাতীয় জিনিস বা ফ্যাট জাতীয় জিনিস তৈরি করে। এটা গেল। এরপরে হচ্ছে যে এন্ডোপ্লাজমীয় জালিকা তিন ধরনের হতে পারে: টিবিউল, সিস্টার্নি অথবা ভেসিকেল। মানে ভেসিকেল মানে হচ্ছে গোল, হ্যাঁ, টিবিউল মানে হচ্ছে যে টিউবের মতো, মানে নলাকার। আর সিস্টার্নি মানে হচ্ছে যে কতগুলো কী বলবো, খোপ খোপ বা কম্পার্টমেন্টে ভাগ করা। তো এই যে এটা এরকম বোঝাই যাচ্ছে যে এই যে এখান থেকে এত অবধি এই জায়গাটা হচ্ছে যে একটা কম্পার্টমেন্ট, সেটা জোড়া রয়েছে পাশের কম্পার্টমেন্টের সাথে। এরকম করে করে এই যে গঠনটা, এই গঠনটাকে বলা হয় সিস্টার্নি ধরনের গঠন, যেটা কার ক্ষেত্রে দেখা যায়? অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার ক্ষেত্রে। আর এই যে যেগুলো এঁকেছি, এগুলো হচ্ছে সরু সরু নলের মতো অংশ, যেগুলো পরস্পর নিজেদের মধ্যে যুক্ত হয়ে থাকে, কিন্তু ওদের থেকে এগুলো অনেক বেশি সরু, যার জন্য এখানে ছোটো করেও এঁকেছি এই ব্যাপারটা। তাহলে এই SER আর RER এর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে রাইবোজোম থাকা আর না থাকা, আর বাদ বাকিগুলো এখানে লেখাই রয়েছে সব। তো তাহলে পার্থক্যটা পড়তে হবে, তাহলে বৈশিষ্ট্য আপনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এবার যেটা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, তার ডিটেলসে কাজ বলতে গেলে কী কী হবে? একটা তো প্রোটিন তৈরি করা, হ্যাঁ। এবার প্রোটিন তৈরি করলো কীভাবে সেটাও বুঝতে হবে, যে প্রোটিন তৈরিতে এমনিতে সাহায্য করে রাইবোজোম। রাইবোজোমের গায়ে গায়েই রয়েছে, তাই জন্যই প্রোটিন তৈরি করতে পারছে। এর গায়ে নেই, তাই জন্য পারছে না। আচ্ছা, এবার যেটা বলছিলাম, প্রোটিন তৈরি করা একটা কাজ। তারপরে আরও কী করে? কোষের ভিতরে কিছু দরকারি খনিজ মৌলকে জমিয়ে রাখতে পারে। যেমন কোষের ভিতরে Ca+2 এইখানে জমা থাকে, তাহলে এটা কোনো কোনো খনিজ মৌলের ভাণ্ডার হিসেবে কাজ করে। তারপর কোষের স্থিতিস্থাপকতা কমায়, হ্যাঁ, এরকম বিভিন্ন কাজ করে। আর SER যেটা, সেটা সাধারণত ফ্যাট জাতীয় জিনিস তৈরি করে। এবার আমরা এখনও অবধি যে কটা হরমোন পড়েছি ক্লাস 8-এ, তার মধ্যে পড়েছি যে যেগুলো টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন ছিল, ওগুলো ছিল সব স্টেরয়েড জাতীয় হরমোন এর মধ্যে। তো তাহলে ওই যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ওই জাতীয় হরমোনগুলো সব কোষের এই জায়গাতে তৈরি হবে, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে।
তৈরি হয়ে তারপরে কোষ থেকে বেরোবে, বিভিন্ন পর্যায়ে আছে তার। তো তাহলে এই জিনিসগুলো ওই টেস্টোস্টেরন প্রোজেস্টেরন তৈরিতেও সাহায্য করে। তাছাড়া যে কোনো লিপিড জাতীয় জিনিস নির্গত করতে বা ত্যাগ করতে কোষকে সাহায্য করে, এই SER। আচ্ছা, এবার এই এন্ডোপ্লাজমীয় জালিকা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী পোর্টার। আচ্ছা, এরপর অঙ্গাণুটা, তার নাম হচ্ছে গলগি বডি। গলগি বডি আবিষ্কার করেছিলেন বা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী ক্যামিলো গলগি, তার নাম অনুসারেই নাম হয়েছে গলগি বডি। আচ্ছা, তো এই অঙ্গাণুটার কী হয়, যে জায়গাতে থাকে কোষের তার আশপাশে অন্যান্য ছোটোখাটো অঙ্গাণু দেখা যায় না। হ্যাঁ, মানে আশপাশে এন্ডোপ্লাজমীয় জালিকা দেখা যাবে, এবং অবশ্যই দেখা যাবে, কারণ এন্ডোপ্লাজমীয় জালিকা যা তৈরি করবে সেগুলো এর ভিতরে এসে প্যাক হবে, বলবে এর কাজের মধ্যে। এন্ডোপ্লাজমীয় জালিকা দেখা যাবে, কিছু ভেসিকেল দেখা যাবে, কিন্তু বাদবাকি যে অঙ্গাণুগুলো, মাইটোকন্ড্রিয়া, যদি উদ্ভিদ কোষ হয় প্লাস্টিড, এই সমস্ত জিনিস কিন্তু গলগি বডির আশপাশে দেখা যাবে না। তাহলে ও যেখানে থাকছে তার আশপাশে আর কাউকে থাকতে দিচ্ছে না, যার জন্য ওই জায়গাটাকে, কোষের ওই জায়গাটাকে বলা হবে জোন অফ এক্সক্লুশন। এক্সক্লুশন মানে যেখানে কেউ নেই, আর জোন মানে কি অঞ্চল। তাহলে কোষের যে জায়গাটায় কেউ নেই সেইখানটাতেই থাকবে গলগি বডি, এবং মানে ও থাকবে বলেই আর কেউ নেই, তো যাই হোক সেই জায়গাটার নাম জোন অফ এক্সক্লুশন। এবার এই গলগি বডি কী কাজ করবে, এর প্রধান কাজ হচ্ছে যে এন্ডোপ্লাজমীয় জালিকা যে প্রোটিন তৈরি করলো, সেই প্রোটিন, আমরা তো জানি যে প্রোটিন কী জুড়ে জুড়ে তৈরি হয়, পলিপেপটাইড জুড়ে জুড়ে, পলিপেপটাইড আবার পেপটাইড জুড়ে তৈরি হয়, এরকম ব্যাপার রয়েছে। তো এখানে যে পলিপেপটাইডগুলো তৈরি হলো সেগুলো হয়তো প্রোটিন অবস্থায় যাওয়ার আগে কিছু মডিফাই হবে, সেই সব মডিফাইয়ের কাজগুলো হয় এই গলগি বডির ভিতরে। অথবা যদি প্রোটিনও তৈরি হয়ে যায় পলিপেপটাইড জুড়ে জুড়ে, তাহলে সেই প্রোটিনগুলোর কিছু অংশের অনেক মানে গঠন হয়, প্রোটিনের অনেক রকম গঠন হয়। হ্যাঁ, প্রাথমিক গঠন, গৌণ গঠন, এরকম করে অনেক রকম গঠন হয়। তো সেই সব প্যাচ খাওয়া, প্যাকেজ হওয়া, এইসব কাজগুলো হবে এর ভিতরে, মানে গলগি বডির ভিতরে। তাহলে গলগি বডির কাজ কি, ও উৎসেচক, বিভিন্ন প্রোটিন, হ্যাঁ, এই যে আমাদের সর্দি হলে যে জিনিসটা বের হয় মিউকাস, এই সমস্ত জিনিসকে ক্ষরণ করে এবং এগুলো প্যাকেজিং হতে, মানে এগুলো কী বলবো, কোষের বাইরে বেরোতে সাহায্য করে। আচ্ছা, আর কি, কোষ প্রাচীর তৈরিতে গলগি বডি সাহায্য করে। তাহলে গলগি বডির অংশ থেকেই কোষ প্রাচীর তৈরি হয়। তারপরে শুক্রাণু আছে। শুক্রাণু বলতে হচ্ছে যে মানুষের দেহের একটা কোষ, প্রধানত পুরুষের প্রধানত না, একেবারেই পুরুষের দেহের যে কোষটা জনন প্রক্রিয়াতে সাহায্য করে। কীভাবে করে, শুক্রাণু যায় ডিম্বাণুর কাছে, গিয়ে ডিম্বাণুর ভিতরে ঢোকে, মানে ঢোকে বলতে পুরো শুক্রাণুটা ঢোকে না, শুক্রাণুর মাথাতে যে নিউক্লিয়াসটা রয়েছে সেইটা শুধুমাত্র ঢোকে। তো এই সময়ে অনেক কাজ হয়। তো যাই হোক, এই শুক্রাণুর যে অ্যাক্রোজম বলে জায়গাটা, এই যে মাথার অংশটা, এই শুক্রাণুর অ্যাক্রোজম গঠন করতে সাহায্য করে গলগি বডি। তাহলে শুক্রাণু কাদের থাকে, ছেলেদের দেহে থাকে। ডিম্বাণু কাদের দেহে থাকে, মেয়েদের দেহে থাকে। ছেলেদের দেহে থেকে শুক্রাণু মেয়েদের দেহে প্রবেশ করে, তারপর ডিম্বাণুকে নিষিক্ত করে, নিষিক্ত করলে তবে জনন প্রক্রিয়া সম্ভব হয় এবং জাইগোট তৈরি হয়। তো এই প্রক্রিয়ার সময় অ্যাক্রোজমের অনেক ভূমিকা থাকে এবং এই অ্যাক্রোজম তৈরিতে সাহায্য করে গলগি বডি। তাহলে এগুলো গলগি বডির কাজ। আচ্ছা, গলগি বডিও এক পর্দাবৃত অঙ্গাণু, ইয়ারও এক পর্দাবৃত অঙ্গাণুই ছিল। এবার হচ্ছে গলগি বডির অনেক অংশ রয়েছে। গলগি বডি এর যেরকম ছিল যে সিস্টার্নি বলা হচ্ছিল, এরও অংশগুলোকে বলা হয় সিস্টার্নি, কিন্তু সিস্টার্নিগুলো ইন্টার কানেক্টেড নয়, মানে নিজেদের মধ্যে কোনো কানেকশান নেই। এই যে কালো অংশের মধ্যে ভর্তি এই যে জায়গাটা, এটা একটা সিস্টার্নি, তারপরে আর একটা সিস্টার্নি দেখানো হয়েছে, তারপরে আর একটা সিস্টার্নি দেখানো হয়েছে। তো এরকম অনেক সিস্টার্নি পরপর থাকে, আমি ছবিতে মাত্র 3টে দেখিয়েছি। তাহলে দেখা যাচ্ছে গলগি বডির আকৃতিটা অনেকটা এরকম মতো, যদি 3টে কম্পার্টমেন্টকে একসাথে মিলিয়ে ভাবি। তাহলে এর একটা অবতল দিক আছে, অবতল দিক মানে যেদিকটা মানে কী বলবো ভাঁজ হওয়া, আর ফোলা দিকটাকে বলা হয় উত্তল দিক। তাহলে এর একটা অবতল দিক আছে, একটা উত্তল দিক আছে। ইংরাজিতে বললে সিস আর ট্রান্স দুটো দিক আছে। তাহলে যে দিকটা অবতল সেই দিকটাকে বলা হয় সিস প্রান্ত, আর যে দিকটা উত্তল সেদিকটাকে বলা হয় ট্রান্স প্রান্ত। তো তাহলে গলগি বডির এই যে সিস্টার্নিগুলো, তাদের নামকরণ করা যেতে পারে। ভিতরের দিকেরটার নাম হবে সিস্টার্নি, সিস বানান CIS, আর সিস্টার্নি বানান এই যে। মাঝখানেরটা হবে মিডিয়াল বা মিডিয়ান সিস্টার্নি, তারপরে শেষেরটা হবে ট্রান্স সিস্টার্নি, এইভাবে নাম আছে। তো যাই হোক, কতগুলো সিস্টার্নি বা প্রকোষ্ঠ পরপর থাকে, যেগুলোর ভিতরে প্রোটিনের প্যাকিং হয়। এবার এই যে সিস্টার্নিগুলো ছাড়াও আরও কী রয়েছে, মাইক্রোভেসিকেল রয়েছে। আচ্ছা, মাইক্রোভেসিকেলের আগে জানতে হবে ভেসিকেল কী। প্রত্যেকটা সিস্টার্নি দুই প্রান্ত দেখ ফোলা এবং বাল্বের মতো টাইপের অনেকটা, হ্যাঁ, এই যে বাল্বের মতো আকৃতির এই ফোলা অংশগুলোকে বলা হবে ভেসিকেল। এগুলো কী হয়, এরকম খুলে বেরিয়ে যেতে পারে, এখান থেকে বেরিয়ে গিয়ে আবার এখানে আসতে পারে।
তারপর আবার বেরিয়ে গিয়ে এখানে আসতে পারে, এরকম করে করে যেতে মানে হেঁটে হেঁটে যাওয়ার মতো যায় রীতিমতো। হ্যাঁ, তো যাই হোক, এই যে ভেসিকেলগুলো গোল গোল, সেই ভেসিকেলগুলো কোষের বাইরে যে জিনিসটা কোষ তৈরি করছে, এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন যদি তৈরি করে দেয়, সেই প্রোটিনের ভিতরে এলো, তারপর ওই ভেসিকেলে প্যাক হবে, প্যাক হয়ে তারপর কোষের বাইরে ছেড়ে আসতে হবে তাকে। এই ছেড়ে আসার কাজ করে এই গলগি বডি। তাহলে এর কী অংশ থাকে, আরও ভেসিকেল বলে একটা অংশ থাকে। আর কি, এবার ভেসিকেল তাহলে যথেষ্ট তাও বড়। এরপর দেখা যায় যে এন্ডোপ্লাজমীয় গলগি বডির যে শেষের দিকটায়, মানে যে দিকটা উত্তল দিক, সেই দিকটাতে কিছু ছোটো ছোটো ভেসিকেলের মতো জিনিসই দেখা যায়, যাদেরকে বলা হয় মাইক্রো ভেসিকেল। মাইক্রো মানে হচ্ছে যে ছোটো, তো এই ভেসিকেলদের থেকে এরা ছোটো হয়, যার জন্য নাম হয়েছে মাইক্রো ভেসিকেল। এই ব্যাপারটা। তাহলে এইগুলো হচ্ছে গলগি বডির অংশগুলো। গলগি বডি আবিষ্কার করেছিলেন ক্যামিলো গলগি। আচ্ছা, এরপর হচ্ছে যে লাইসোজোম। হ্যাঁ, লাইসোজোম আবিষ্কার করেছিল ডি ডুভে বলে একজন বিজ্ঞানী। তো এটা কোষ, লাইসোজোমের অনেক ধাপ রয়েছে, কিন্তু লাইসোজোমের কাজ আস্তে আস্তে পাল্টাতে থাকে। কোষ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, আচ্ছা যদি আমরা এটা ভাবি যে একটা জীবাণু ছিল বাইরে, সেই জীবাণুটাকে কোষ নিজের মধ্যে নিচ্ছে, তাহলে কি করবে, কোষের পর্দাকে ভিতরের দিকে ভাঁজ হয়ে যেতে পারে, অথবা বাইরের দিকেও ভাঁজ হতে পারে, ডিপেন্ড করছে। তো যাই হোক, যদি ভিতরের দিকে ভাঁজ হয় এবং কোনো বস্তুকে কোষের ভিতর ঢুকিয়ে নেওয়ার কাজ হয়, তখন প্রথমে এরকম ভাঁজ হলো, এই জিনিসটা এর ভিতরে রয়েছে। তারপর এবার আরও এলো জিনিসটা, এখন তাহলে এই জিনিসটার চারিদিকে লেয়ার তৈরি হয়ে গেছে, আর এখানটা তাহলে এরকম জুড়ে গেছিলো। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এই জিনিস যেই তৈরি হলো, হ্যাঁ, এবার এই জিনিস যেই তৈরি হলো, এটার নাম হলো এন্ডোজোম। মানে ভিতরের দিকে নিয়েছে তাই এন্ডো, বাইরে হলে এক্সো হতো। বোঝা যায়? এন্ডোজোম। এন্ডোজোমটা প্রথমে ছিল আর্লি এন্ডোজোম, মানে সবে সবে, আর্লি মানে কি, সবে সবে তৈরি হওয়া এরকম, বা শুরু হয়েছে এরকম, তাহলে আর্লি এন্ডোজোম। পরে সেটা হবে লেট এন্ডোজোম। এবার এই এন্ডোজোম মানে বাইরে থেকে জীবাণু নিয়ে আসুক বা কোনো খাদ্যবস্তু নিয়ে আসুক কোষটা, আমরা যে খাবারগুলো খাই, কিছু কোষের ভিতরে ঢোকে অবশ্যই, কিছু কি সবই ঢোকে। তো কোষ সেই খাদ্যবস্তুর অংশটাকে নিয়ে এলে, তার মধ্যে কিছু কিছু খাদ্যবস্তু কী হবে, লাইসোজোমের সাথে জোড়া লাগবে। তাহলে এই যে খাদ্যবস্তু নিয়ে আসা হয়েছে যে কৌটোটার ভিতরে করে বা এরকম একটা গোল জায়গার ভিতরে করে, তার নাম এন্ডোজোম। এখানে কে রয়েছে, এল দিয়ে লিখেছি, মানে লাইসোজোম। এই লাইসোজোম আর এন্ডোজোম পরস্পর ফিউজ করে যাবে, মানে মিশে যাবে। তাহলে এই যে অর্ধেকটা কালো অর্ধেকটা নীল দিয়ে এঁকেছি, তাহলে এই যে এটা, এর নাম ইএল, মানে এন্ডো লাইসোজোম। তাহলে ছিল এন্ডোজোম আলাদা, লাইসোজোম আলাদা, হয়ে গেল এন্ডোলাইসোজোম। এই এন্ডোলাইসোজোম জিনিসটার ভিতরে যে জিনিসটাকেও বাইরে থেকে এনেছিল, মেবি ওটা খাবার অথবা জীবাণু, তাকে পাচিত করা হবে, তার মানে তার সাথে বিভিন্ন বিক্রিয়া করা হবে। আচ্ছা, এবার বিক্রিয়া করার ক্ষেত্রে আমরা জানি যে অ্যাসিড হচ্ছে যে খুব সক্রিয়, তাই তো, যে কোনো জিনিসকে গলিয়ে টলিয়ে দিতে পারে। তো এই লাইসোজোমের ভিতরে কী থাকে, 50 রকমের আদ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে। কী কথাটা বললাম, আদ্র বিশ্লেষণ। আদ্র মানে জলীয় বা জল এর সাথে যুক্ত কোনো জিনিস, জলের বিশ্লেষণ মানে জল ভেঙে যাওয়া, সেটাকে বলা হয় আদ্র বিশ্লেষণ। তাহলে জল বেরিয়ে যাওয়ার বিক্রিয়া ঘটাতে সাহায্য করতে পারে এরকম উৎসেচক, তাই জন্য নাম হয়েছে আদ্র বিশ্লেষণকারী উৎসেচক। উৎসেচক জিনিসটা কি, যারা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার, কোন রাসায়নিক বিক্রিয়ার, আমাদের দেহে ঘটে চলা রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়িয়ে দেয়, তাদেরকেই বলা হয় উৎসেচক। তো সেই উৎসেচকগুলো কী করবে, এই যে বাইরে থেকে যে জিনিসটা এসেছে তাকে পাচিত করবে, তার মানে তার সাথে বিভিন্ন বিক্রিয়া করে তাকে সহজ এবং ছোটো ছোটো টুকরোয় পরিণত করবে। তারপর এবার ওই যে টুকরোগুলো, সেগুলো আস্তে আস্তে কোষ থেকে বেরিয়ে যাবে। এবার তখন আবার ভেসিকেলের দরকার হতে পারে, এই যে ভেসিকেল, কারণ সেই ভেসিকেলে করে আবার বাইরে গিয়ে ফেলে আসা হবে, নয়তো তো কোষের ভিতরে ছড়াবে, এরকম একটা ব্যাপার হবে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তো ভেসিকেলের থেকে মানে কী বলবো, যে জীবাণুর টুকরোটা হোক বা সেটা হোক, বেরিয়ে যাওয়ার পর বাদ বাকি যেটা পড়ে রইলো লাইসোজোমটা, সেটা বেশ ফাটাচটা টাইপের দেখতে হবে, যাকে বলা হয় রেসিডুয়াল বডি। তাহলে প্রথমে লাইসোজোম নামেই ছিল, তারপরে লাইসোজোম কোন অবস্থায় চলে এলো, এন্ডোলাইসোজোম অবস্থায় চলে এলো, তারপরেও আর মানে রেসিডুয়াল বডি অবস্থায় চলে এলো। ঠিক আছে, এইভাবে লাইসোজোম এক এক সময় এক এক রকম কাজ করে এবং এক এক সময় এক রকম নাম থাকে এটার। আচ্ছা, এবার কাজ কী কী তাহলে, অন্তঃকোষীয় পাচনে সাহায্য করে, তার মানে কোষের ভিতরে এই যে কিছু ঢুকলো তাকে পাচন করিয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে অন্তঃকোষীয় পাচন। আচ্ছা, বহিঃকোষীয় পাচনে সাহায্য করে, সেটা কীরকম, লাইসোজোম থেকে কোনো উৎসেচক বেরোবে, বেরিয়ে কোষের বাইরে গিয়ে কাজ করে আসতে পারে, সেক্ষেত্রে ওটাকে বলা হবে বহিঃকোষীয় পাচন। আর একটা জিনিস, প্রতিরক্ষাতে সাহায্য করতে পারে। সাধারণত আমাদের দেহের যে অনাক্রমতা, সেটা ডিপেন্ড করে
শ্বেত রক্তকণিকার উপর। তো শ্বেত রক্তকণিকারা যখন জীবাণু ধ্বংস করে তখন এই লাইসোজোমের সাহায্য নেয়, তাহলে প্রতিরক্ষাতে বা ডিফেন্সে সাহায্য করছে লাইসোজোম। আচ্ছা, আর হ্যাঁ, ওই বহিঃকোষীয় পাচন যেটা, সেই ঘটনাটা কখন হতে পারে, এই যে ব্যাপারটা একটু আগে বোঝাচ্ছিলাম, শুক্রাণু নাকি ওর নিউক্লিয়াসটাকে ডিম্বাণুর ভিতরে ঢুকিয়ে দেবে। কীভাবে হয় জিনিসটা, শুক্রাণুর নিউক্লিয়াস এখানে যেতে গেলে শুক্রাণুর যে পর্দাটা রয়েছে, এই যে এই জায়গাতে শুক্রাণুর যে পর্দাটা রয়েছে সেটাকে ফুটো করতে হবে। তাহলে এই ফুটো এবং মানে সেটা ফুটো হতে হবে, তাছাড়া ডিম্বাণুর যে পর্দা রয়েছে সেটাও ফুটো হতে হবে। তো এই ডিম্বাণুর পর্দা ফুটো করার কাজটা হয় কী করে, এই যে শুক্রাণুর ভিতরে যে লাইসোজোম আছে তারা উৎসেচক ছেড়ে দেয়, হ্যাঁ, যাতে অ্যাসিড টাইপের জিনিস আছে, এবং উৎসেচকগুলো সব কেরম উৎসেচক, অ্যাসিডিক, মানে অ্যাসিডের মতো আচরণ করে। তো তারা এই ডিম্বাণুর যে পর্দা তাকে গলিয়ে দেবে, যার ফলে নিউক্লিয়াস এখান থেকে এখানে চলে যেতে পারবে। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়াতে সাহায্য করছে, তাই বহিঃকোষীয় পাচন, কারণ কোষের বাইরের পাচন। আচ্ছা, এবার তোদের এই এন্ডোলাইসোজোম হ্যানত্যানের গল্পটা এমনিই বললাম, জেনে রাখা ভালো, তাই এগুলো বইয়ে নেই, বইয়ে যেটুকুনি আছে সেটুকুনি পড়লেই হবে। আচ্ছা, এবার তাহলে প্রতিরক্ষাও হয়ে গেল। আচ্ছা, এই লাইসোজোমকে একটা জিনিস বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। আত্মঘাতী মানে হচ্ছে নিজের ক্ষতি নিজে করা। তো কোষে যদি লাইসোজোমের সংখ্যা বেড়ে যায় তাহলে কি করতে পারে, লাইসোজোম নিজের কোষ মানে লাইসোজোম ফেটে যেতে পারে, গিয়ে ওর ভিতরে কি বললাম 50 রকমের আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো আছে, এবং যেগুলো কিরম স্বভাবের, অ্যাসিডিক বা অ্যাসিডের মতো স্বভাবের, যারা কোষের ভিতরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করতে পারে এবং কোষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তাহলে যে কোষের ভিতরে রয়েছে সেই কোষকেই মেরে ফেলছে, তাই জন্য বলা হয় আত্মঘাতী থলি। ওটা তো একটা থলি বা কম্পার্টমেন্ট, তাই জন্য ওকে বলা হচ্ছে আত্মঘাতী থলি, ইংরেজিতে সুইসাইডাল ব্যাগ। তাহলে এবার আমরা দেখবো যে GERL ওদেরকে কেন একসাথে বলা হচ্ছিল আর কী কাজটাই ওরা করে। এই যে এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, সে প্রোটিন তৈরি করুক অথবা ধারের দিকে যেগুলো রয়েছে তারা যদি ফ্যাট তৈরি করে, সেগুলো কী হবে, সেগুলো চলে আসবে গলগি বডির ভিতরে। কীভাবে আসবে, এই ভেসিকেলের মাধ্যমে আসতে পারে অথবা এমনি আসতে পারে। এসে প্রোটিন বা ফ্যাটের, বিশেষত প্রোটিনের প্যাকেজিং হবে। প্যাকেজিং হওয়া মানে প্রোটিনকে কোষের বাইরে যেতে গেলে যে অবস্থায় যেতে হবে, হয়তো সেটা কোনো হরমোন, সেটা কোনো উৎসেচক, এরকম অবস্থায় যেতে হবে, সেই জিনিস তৈরি করার ব্যাপারটা এই গলগি বডির ভিতরে ঘটে। তাহলে একদম এক কথায় যদি বলি, এন্ডোপ্লাজমীয় জালিকা প্রোটিন বা ফ্যাটকে তৈরি করে, গলগি বডি সেগুলোর প্যাকেজিং করে, মানে বাইরে পাঠানোর ব্যবস্থা করে। আর লাইসোজোম বাইরে থেকে ঢোকা জিনিসপত্রকে মারে, এবং সেই কাজেও আবার গলগি বডি হেল্প করে। কারণ মারার পর এই যে টুকরো টাকরাগুলো ছিল তাদেরকে কিসে করে পাঠানো হবে বললাম, ভেসিকেলে করে। ভেসিকেল কার অংশ, গলগি বডির অংশ, সেই ভেসিকেলে করে ওকে আবার বাইরে পাঠানো হবে। তাহলে এইভাবে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর লাইসোজোম একসাথে মিলে কাজ করে, তাই এদেরকে বলা হয় GERL। গলগি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই জন্য ER, তারপরে L তন্ত্র বা সিস্টেম। তাহলে GERL সিস্টেম কি বললে উত্তর হবে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম একসাথে যে কাজগুলি করে, একসাথে কিছু কাজ সম্পন্ন করে, তাই এদেরকে একসাথে GERL সিস্টেম বলা হয়। এরপর হচ্ছে যে ভ্যাকুওল। ভ্যাকুওল বলতে কোষের গহ্বর, হ্যাঁ, মানে কোষের ভিতরে কোনো ফাঁপা জায়গা যার ভিতরে কিছু মানে হাওয়াও থাকতে পারে বা অন্যান্য কিছু থাকতে পারে। কোষের ভিতরে যে সাইটোপ্লাজম থাকার কথা সেটা থাকে না অন্তত। তো তাহলে গহ্বর জিনিসটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে খুব বড় হয়, আর প্রাণী কোষেদের ক্ষেত্রে সাধারণত ছোট ছোট গহ্বর দেখা যায়। কোনো কোষে দেখা নাও যেতে পারে, কোনো কোষে একাধিক গহ্বর দেখা যেতে পারে প্রাণী কোষের ক্ষেত্রে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে গহ্বর সাধারণত সংখ্যা কম থাকে, 2-3টে, বেশিরভাগ ক্ষেত্রে একটাই গহ্বর থাকে এবং খুব বড় হয়। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে গহ্বরখানা যদি অনেক কটা থাকেও সেই জোড়া লেগে লেগে শেষমেশ একটাতে পরিণত হতে পারে, এবং যেটা অনেক বড় হয়, যার ফলে বোঝাই যাচ্ছে যে কোষের বাদ বাকি যে পার্ট, এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এই সমস্ত সব কিছুকে ঠেলে দেবে কোষের একটা দিকে, এবং নিউক্লিয়াসকেও একটা দিকে সরিয়ে দেবে। তাহলে উদ্ভিদ কোষের কোষ গহ্বর অতিরিক্ত বড় হয়ে গেলে সেটা নিউক্লিয়াস সহ কোষের বাকি অংশকে একটা দিকে ঠেলে দেয়, যখন এটাকে দেখতে এরকম লাগে। এবং এই ধরনের সজ্জাকে বা মানে এই ধরনের বিন্যাসকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এটা ক্লাস 8-এও ছিল, 9-এও আছে, যে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কী। তাহলে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কোষ গহ্বর অতিরিক্ত বড় হয়ে গেলে
সেটা সাইটোপ্লাজম শুদ্ধ নিউক্লিয়াসকে কোষের একটা দিকে সরিয়ে দেয়, তখন এই ধরনের বিন্যাসকে মানে এরম ধরনের সাজানোটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। তো এই ভ্যাকুওলের কোনো লেয়ার থাকে না বললেই চলে, কিন্তু একটা পাতলা লেয়ার রয়েছে যেটাকে টোনোপ্লাস্ট বলে, কিন্তু তাই বলে এটাকে এক পর্দাবৃত অঙ্গাণু বলা যায় না। তাহলে এটা ঠিক ওই প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে গঠিত কোনো পর্দা বা এরম কিছু নয়, যার জন্য এক পর্দাবৃত বলা যায় না ঠিক এটাকে। তো ভ্যাকুওলের ভিতরে কী কী থাকতে পারে? উদ্ভিদ কোষের যে অঙ্গগুলো ধরা যাক জল সঞ্চয় করে, তারা জলকে রেখে দিতে পারে। কিছু কিছু অঙ্গ রয়েছে উদ্ভিদ কোষের মানে উদ্ভিদের যারা জলে বেশ ভালো ভাসে, বা আমরা দেখি কলা গাছ জলে ভাসে। তাহলে সেই সমস্ত জায়গার কোষগুলোতে মানে যে প্যারেনকাইমা কলাটা রয়েছে তাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা বা এরেনকাইমা বলা হয়। তো যাই হোক, তার যে কলাটার নাম যাই হোক না কেন, তার ভিতরে প্রচুর পরিমাণ ভ্যাকুওল আছে, যার ফলে সেটা ভাসতে পারছে। কারণ আমরা জানি যে এমনি জলের মধ্যে ভাসা আর একটা বড় সড়ো বেলুন নিয়ে ভাসা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক তাই জিনিস। তো প্লবতা বাড়িয়ে দেয়, যার ফলে উদ্ভিদদেহ জলে ভাসতে পারে। আচ্ছা, কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে খাদ্য জমিয়ে রাখার হতে পারে। তাহলে খাদ্য জমিয়ে রাখবে কোথায়? ভ্যাকুওলের ভিতরে। তাহলে ভ্যাকুওলের কাজ কি? উদ্ভিদ কোষকে খাদ্য, জল ইত্যাদি জমিয়ে রাখতে সাহায্য করা, এমনকি প্রাণী কোষকে, যখন প্রাণী কোষে থাকবে এটা, এই ব্যাপার। এরপর হচ্ছে যে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে যে একদমই ছোট্ট একটা অঙ্গাণু, যেটা পর্দাবিহীন, এর কোনো পর্দা থাকে না। তাহলে ভ্যাকুওলের আগে অবধি যারা ছিল তারা সবাই একক পর্দাবৃত ছিল। তার আগে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড পড়িয়েছিলাম, সেগুলো দ্বিপর্দাবৃত ছিল। ভ্যাকুওলের বললাম যে একটাই পর্দা আছে, টোনোপ্লাস্ট নাম, কিন্তু সেই হিসেবে একক পর্দা বলা যায় না, কারণ পর্দার স্বভাবটা অন্যরকম। এরপরে হচ্ছে যে রাইবোজোম আর সেন্ট্রিওল পড়ব। রাইবোজোমও পর্দাবিহীন, সেন্ট্রিওলও পর্দাবিহীন। রাইবোজোমের দুটো সাব ইউনিট বা অধ একক থাকে, মানে একটা রাইবোজোমের দুটো অংশ, একটা ছোট একটা বড়। তো ছোট যে এককটা সেটা বড় এককটার থেকে একটা ভাঁজের মাধ্যমে আলাদা হয়ে থাকে। তাহলে এর আকৃতি কীরকম বলা যেতে পারে? উপবৃত্তাকার, কিন্তু মাঝখান থেকে দ্বি অবতল বা চ্যাপ্টা এরকম ধরনের। এবার প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের পার্থক্য পড়ার সময় দেখা গিয়েছে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমকে 70S প্রকৃতির বলা ছিল, ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80S বা 80S প্রকৃতির বলা ছিল। এস মানে কি? ভেটবার্গ বললেই ভালো হয়, এসের উচ্চারণটা হয় না। তাহলে ভেটবার্গ ইউনিট। হ্যাঁ, তো সেইটা দিয়ে কী মাপা হয়? যখন কিছু জিনিসের সেন্ট্রিফিউগেশন করি, তখন কী হয়, মানে ধরো আমরা গালের ভিতরের যে জায়গাটা রয়েছে সেখান থেকে কোষ নিলাম বার্ডসের মাধ্যমে, কান খোঁচায় যেগুলো দিয়ে নিয়ে, সেগুলোকে সেন্ট্রিফিউগেশনে দিলাম। তাহলে কী হবে? কোষের ভিতরের যে অংশগুলো রয়েছে সেগুলো থিতিয়ে পড়তে থাকবে, কারণ উচ্চ গতিতে ঘোরানো হচ্ছে, প্রায় 20,000 RPM 30,000 RPM-এ ঘোরানো হচ্ছে। RPM মানে রিভলিউশন পার মিনিট। তো যাই হোক, ওই অত দ্রুত গতিতে ঘোরানোর ফলে কোষের অংশগুলো আলাদা আলাদা হয়ে যায়। যখন আলাদা হয় তখন এই যে রাইবোজোম, সেটারও দেখা গেছে যে বড় এককটার থিতিয়ে পড়তে আলাদা টাইম লাগে, বা আলাদা ধরনের মানে থিতিয়ে পড়ার হার রয়েছে, যে 1 মিনিটে কতটা থিতিয়ে পড়লো, এবং ছোটো অধ এককটার আলাদা ধরনের থিতিয়ে পড়ার হার রয়েছে। তো দেখা যায় যে ইউক্যারিওটিক কোষের যে রাইবোজোম, তার অধঃক্ষেপণের হার বা ভেটবার্গ ইউনিট হচ্ছে যে 80, তাই জন্য 80S বলা হয়। কিন্তু দেখা যাবে যে দুটো যে অধ একক, তাদের আলাদা আলাদা করে যদি অধঃক্ষেপণে দেওয়া হতো বা সেন্ট্রিফিউগেশনে দেওয়া হতো, ছোটো এককটার 40S, বড় এককটার ক্ষেত্রে অধঃক্ষেপণের হার 60S বেরোতো। তাহলে 40 আর 60 যোগ করে কিন্তু 100 হয়, কিন্তু যখন পুরো রাইবোজোমকে অধঃক্ষেপণের কথা বলা হবে তখন 80S হচ্ছে। তাহলে এটা কিন্তু ওই পরিমাপগত ধর্ম নয় যে দুটো যোগ করে এখানে 100 আসবে, এটা হচ্ছে গুণগত ধর্ম। যার ফলে আমি যখন আলাদা ছোট অধ এককের হিসেব করছি, অধঃক্ষেপণের হার 40 বেরোচ্ছে, বড় অধ এককের বের করছি তখন 60 বেরোচ্ছে, কিন্তু দুটোর একসাথে করলে 80 বেরোচ্ছে, এরকম হতে পারে। আচ্ছা, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে পুরো যে রাইবোজোমটা, সেটার ক্ষেত্রে অধঃক্ষেপণের হার 70S, কিন্তু ছোটো সাব ইউনিটের 30S, বড় সাব ইউনিটের 50S, এরকম দেখা যায়। আচ্ছা, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ এটা প্রোটিন তৈরিতে সাহায্য করে। তো প্রোটিন তৈরির যে প্রক্রিয়া, mRNA থেকে প্রোটিন তৈরি, সেটার নাম হচ্ছে যে ট্রান্সলেশন। তো এখানে লাল যে এটা দেখানো হয়েছে, এটা হচ্ছে যে একতন্ত্রী RNA। সেই একতন্ত্রী RNA-র উপর অসংখ্য রাইবোজোম এসে বসে, এবং যারা ট্রান্সলেশন প্রক্রিয়ায় সাহায্য করে। তো এই যে রাইবোজোমগুলো ট্রান্সলেশন প্রক্রিয়ায় যখন সাহায্য করছে, তখন mRNA-র চারিদিকে সারি সারি হয়ে বসেছে। এই অবস্থায় এদেরকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। তাহলে এইভাবে ট্রান্সলেশন প্রক্রিয়া হয় এবং
অসংখ্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, কারণ এমআরএনএর মধ্যে ছোট্ট ছোট্ট অংশ রয়েছে যাদেরকে মানে কোডন বলা হয়। সেই কোডনগুলো এক একটা কোডন এক একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তাহলে যদি এখান থেকে এইটুকুনি একটা কোডন হয়, একটা অ্যামাইনো অ্যাসিড, আবার একটা অ্যামাইনো অ্যাসিড, এরকম করে জুড়ে জুড়ে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়বে। আমরা জানি অ্যামাইনো অ্যাসিড জুড়লে তৈরি হয় পেপটাইড, তারপর সেই পেপটাইডরা জুড়লে তৈরি হয় পলিপেপটাইড, পলিপেপটাইডরা জুড়লে তৈরি হয় প্রোটিন, এইভাবে প্রোটিন তৈরি হবে। তাই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা। এটা গেল। আচ্ছা, রাইবোজোমের নামকরণ করেছিল প্যালাডে বলে একজন বিজ্ঞানী। এরপর সেন্ট্রিওল, সেন্ট্রিওল দুখানা থাকে কোষের ভিতর এবং এদেরকে একসাথে সেন্ট্রোজোম বলা হয়। এই সেন্ট্রিওলের আশপাশ দিয়ে কিছু অ্যাস্ট্রাল রশ্মি এরকম এরকম থাকতে পারে। তো এই সেন্ট্রিওল দুখানা কীভাবে তৈরি হয়, তাহলে সেন্ট্রিওল হচ্ছে ঠিক স্টোভ বুঝি আমরা, স্টোভের যে জালতিগুলো থাকে না সেটার মতো দেখতে, তাহলে ফাঁপা মাঝখানটা এবং অনেকটা ওই জালতি টাইপের দেখতে বা ডুগডুগির মতো দেখতে, এবং এরা পরস্পর 90 ডিগ্রি কোণ করে থাকে কোষের একটা পাশে, তারপর কোষ বিভাজনের সময় দুটো দুপাশে চলে যায়। তো যাই হোক, তাহলে সেন্ট্রোজোম হচ্ছে পুরো জিনিসটা, তার এক একটাকে বলা হচ্ছে সেন্ট্রিওল। এবার এই সেন্ট্রিওল কী নিয়ে গঠিত? ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। কীভাবে থাকে? মাঝখানে একটা মানে গরুর গাড়ির চাকার মতন, একটা গরুর গাড়ির চাকায় যেরকম মাঝখানে একটা জিনিস থাকছে আর প্রত্যেক ধারে চাকাটা গিয়ে মিশেছে, ঠিক ওরকম এই অনুনালিকাও তৈরি হচ্ছে এইভাবে, যে মাঝখানে একটা অনুনালিকা রয়েছে এবং ধার বরাবর 9খানা অনুনালিকা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে থাকে। এবং এই যে অনুনালিকা এগুলো হচ্ছে ত্রয়ী অনুনালিকা, তার মানে 3টে অনুনালিকা। বাংলায় অনুনালিকা, ইংরেজিতে কী হবে? মাইক্রোটিবিউল, মানে সাইকেলের স্পোক যেরকম হয় ঠিক ওরম ওরম জিনিস। তাহলে এরকম স্পোকের মতো জিনিসগুলো 3টে 3টে করে থাকবে। এরকম 3টের জোড়া মানে জোড়া না, ত্রয়ী কখানা? 9খানা থাকবে। তাহলে 3 9 27খানা মোট ওই স্পোকের মতো জিনিস লাগলো। ঠিক আছে, তাহলে ত্রয়ী অনুনালিকা বলতে 3টে অনুনালিকা জুড়ে তৈরি, মানে 3টে স্পোকের মতো জিনিস জুড়ে তৈরি। তাহলে যদি বলি যে মানে এই সেন্ট্রিওলকে দেখতে কীরকম, এরকম হবে, একটা অনুনালিকা আর একটা অনুনালিকা আর একটা, হ্যাঁ এরকম এরকম করে 9খানা অনুনালিকা রয়েছে। তার মানে মাঝখানটা ফাঁপা হলো আর শুধু মাঝখান দিয়ে একটা স্পোক বেরিয়ে থাকে, যেটা হচ্ছে মিডিল, হ্যাঁ মানে লিঙ্কার বলা হয় ওটাকে, এইভাবে। তাহলে এটাকে দেখতে বা এটার গঠনের আকৃতিটা অনেকটা গরুর গাড়ির চাকার মতো, যার জন্য নাম হয়েছে কার্ট হুইল মডেল। কার্ট মানে গরুর গাড়ি, হুইল মানে চাকা, তাহলে গরুর গাড়ির চাকা মডেল এর মতো দেখতে। হচ্ছে যে ছবিটা, হ্যাঁ এখানে এই যে ত্রয়ী অনুনালিকাগুলো রয়েছে এদের নামকরণ করা যায়। ভিতরের দিকেরটাকে এ, মাঝখানেরটাকে বি আর বাইরের দিকেরটাকে সি বলা হবে। তাহলে এই অনুনালিকাগুলো থাকবে কীভাবে? এরকম নয়, অ্যাকচুয়ালি এইভাবে থাকবে, এই 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 ভিতরের দিকেরটার এ, এটার নাম বি অনুনালিকা, এটার নাম সি অনুনালিকা। তাহলে প্রত্যেকটাতে এরকম করে 3টে 3টে অনুনালিকা রয়েছে। আমি আর আঁকলাম না, এইভাবে হচ্ছে যে এই সেন্ট্রিওল গঠিত হয়। তাহলে এরকম সেন্ট্রিওল কটা আছে? 2টো সেন্ট্রিওল আছে। তাহলে এক একটা সেন্ট্রিওলে শুধু বাইরের দিকেই থাকছে 3 নং 27খানা অনুনালিকা বা মাইক্রোটিবিউল, মাঝখানে আরও 2খানা থাকে। তো যাই হোক, যদি বাইরেরগুলো হিসেব করি তাহলে একটা সেন্ট্রিওলে 27টা, 2টো সেন্ট্রিওলে 54টা হচ্ছে কিন্তু। আচ্ছা, এবার এই সেন্ট্রিওলের কাজ কি? এটা কোষ বিভাজনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ বিভাজন মানে হচ্ছে যে একটা কোষ থাকবে, যেই কোষটা ভেঙে দুটো কোষ তৈরি হবে। সেই প্রক্রিয়া ঘটার সময় কী হয়? প্রথমে ক্রোমোজোমগুলো মাঝখানে এসে অবস্থান করবে, মানে ক্রোমোজোম তৈরি হবে তার আগে। তো যাই হোক, নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম তৈরি হওয়ার পর ক্রোমোজোমগুলো মাঝখানে থাকে। তারপর এই যে সেন্ট্রিওল দুখানা ছিল, একটা এই ধারে একটা এই ধারে থাকে। এরপর এদের মধ্যে একটা সুতো দিয়ে জোড়া লেগে যেতে থাকে, এরকম জিনিস তৈরি হয়। ক্লাস 10-এ উঠে আছে ডিটেলসে, আমি এখন শর্টে বলে দিচ্ছি। কিছু থাকে ক্রোমোজোমের সাথে যুক্ত, কিছু থাকে ক্রোমোজোমের সাথে যুক্ত নয়, এরকম জিনিস তৈরি হয়। তারপর এই ক্রোমোজোমগুলোকে টানাটানি শুরু হয় যখন ক্রোমোজোমরা এই জায়গা থেকে খুলে যায়, যার ফলে এরকম অংশ তৈরি হয়। তাহলে এদিকে হাফ চলে গেল, এদিকে হাফ চলে গেল, করে করে ব্যাপারটা এরকম হয়ে যাবে। তাহলে এদিকে কোষটাতে হাফ সংখ্যক ক্রোমোজোম চলে গেছে, যে মোট 46টা থাকে ওদিকে 23টা যাবে, এদিকে 23টা আসবে। মানুষের বেলাতে তাই হয়। তো এরপর এই যে ব্যাপারটা ঘটছে তখন এই স্পিন্ডেল ফাইবার গঠিত হয়, যেটা আঁকলাম একটু আগে এরম এরম করে, দুদিকের মধ্যে জোড়া ছিল, এটাকে বলা হয় বেম তন্তু, বাংলাতে, ইংরেজিতে স্পিন্ডেল ফাইবার। এই স্পিন্ডেল ফাইবার গঠনে সাহায্য করে কারা? এই সেন্ট্রিওলরা। এরপর সিলিয়া গঠনে সাহায্য করে। সিলিয়া কোনো কোনো কোষের ক্ষেত্রে দেখা যায়, যখন ক্লাস 8-এ
ক্লাস 8-এ ব্যাকটেরিয়া পড়েছিলিস, তখন দেখেছিলিস যে ব্যাকটেরিয়ার কোষের ক্ষেত্রে সিলিয়া দেখা যায়। সিলিয়া হচ্ছে চুলের মতো এরকম থাকে। ব্যাকটেরিয়া ছাড়া আমাদের দেহের কোনো কোনো কোষেও সিলিয়া রয়েছে, এরকম দেখতে হয়। তো এই যে সিলিয়াগুলো, এটাকেও যদি ভেঙে ভেঙে দেখা যায়, দেখা যাবে এরকম গঠন রয়েছে কিছুটা, ওই অনুনালিকা দিয়ে দিয়ে তৈরি। তাহলে এই সেন্ট্রিয়াল সিলিয়া বা ফ্ল্যাজেলা তৈরিতেও সাহায্য করে। আর কি করে? আচ্ছা, ফ্ল্যাজেলা তাহলে কার থাকে? ওই ব্যাকটেরিয়ার থাকতে পারে, আমাদের ক্ষেত্রেও কোনো কোনো কোষের থাকতে পারে। সিলিয়া হচ্ছে যে সুতোর মতো বা চুলের মতো, আর ফ্ল্যাজেলাটা হচ্ছে চাবুকের মতো। তাহলে এরকম একখানাই বেরোতে পারে এবং সেটা বড় হবে এবং যথেষ্ট স্ট্রং হবে। এরপর স্পার্মের যে টেল, একটু আগে দেখলাম আমরা শুক্রাণুর ছবিটা, হ্যাঁ, সেই শুক্রাণুর যে লেজ ছিল, সেই শুক্রাণুর লেজ গঠনেও এই সেন্ট্রিয়াল অংশগ্রহণ করে। তাহলে শুক্রাণুকে এরকম দেখতে ছিল, সেই শুক্রাণুর লেজ গঠনেও অংশগ্রহণ করে। তো এই সেন্ট্রিয়াল আবিষ্কার করেছিল কে? বোভেরি বলে একজন বিজ্ঞানী। তাহলে এটা দেখতে কিরকম? দুমুখ খোলা পিপের মতো বা জালতির মতো।